ক্লাস 12 থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ক্লাসে তোমাদের আমি বোঝাবো রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। তোমাদের টেক্সটের এই ইংরাজি পাঠ্য বিষয়ের গল্প করে বাংলায় সুন্দরভাবে তোমাদের বোঝাবো। আগে দি নাইট ট্রেন অ্যাট দেওলি এই গল্পটার আমি তোমাদের 3টে পার্টে আনবো ভেবেছি। আজকে প্রথম পার্টে তোমাদের গল্পটাকে আমি খুব সুন্দরভাবে বাংলায় বলে দেব। এর নেক্সট যে দুটো ক্লাস তোমাদের জন্য আনবো সেখানে লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ডের মানে সহ দুটো পার্টে পুরো গল্পটাকে আমি তোমাদের বুঝিয়ে দেব। তাই তোমরা আমার সঙ্গেই আমার চ্যানেলের সঙ্গেই জুড়ে থাকবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, অল করে রাখবে নোটিফিকেশান, যাতে সবার আগে ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। কারণ এর পার্ট আসবে, নেক্সট পার্ট আসবে। আজকে ফার্স্ট পার্টটার ভিডিও আমি বানাচ্ছি। আমি যেটা মনে করলাম যে ইংরাজি গল্পটাকে তোমাদের বাংলা আকারে সুন্দরভাবে যদি বুঝিয়ে দেই তাহলে তোমাদের সুবিধা হবে। তাই পুরো গল্পটা ভালো করে দেখবে, শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি শেয়ার করে দিও সহপাঠীদের মধ্যে, সবাই যাতে ভিডিওর সুবিধা পেতে পারে, উপকার পেতে পারে। দেখো, গল্প শুরুর আগে তোমাদের লেখক পরিচিতি সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি লিখেছেন রাস্কিন বন্ড। জন্ম 1934 সালের মে মাসের 19 তারিখ। কসৌলি, হিমাচল প্রদেশ। তোমাদের নামটা শুনে একটু ইংরেজ সাহিত্যিকদের মতো লাগবে, কারণ রাস্কিন বন্ড ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। বাবা মা ব্রিটিশ ছিলেন, কিন্তু তিনি ছিলেন ভারতীয়, ভারতেই জন্ম ছিল। পিতা ছিলেন অব্রে আলেকজান্ডার বন্ড, মা ছিলেন এডিথ ক্লার্ক। তবে যখন রাস্কিন বন্ডের 4 বছর বয়স, তখন বাবা মার মধ্যে সেপারেশন হয়ে যায়, আলাদা হয়ে যান। এবং তিনি যখন 10 বছর তার বয়স, তখন তার বাবা মারা যান। তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন মুসৌরি ও সিমলার বোর্ডিং স্কুলে পড়তেন। সেখান থেকেই তিনি পড়াশোনা করেন। তাই তার গল্পের ভিতরে এই মুসৌরি, সিমলা, দেহরা এই জায়গাগুলোর নাম বারবার ঘুরে ফিরে এসেছে। রাস্কিন বন্ডের আগের সিলেবাসে যে এটা ছিল দ্য আইস হ্যাবিট, তার ভিতরে এসেছে।
এবারে তোমাদের পাঠ্যসূচিতে সংযোজন হয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। গল্পটাও খুব সুন্দর। আমি গল্পটাকে তোমাদের সামনে উপস্থাপন করব, দেখবে খুবই সুন্দর একটা রোমান্টিক অনুভূতির গল্প, ভালো লাগার গল্প। রাস্কিন বন্ড 300-রও বেশি ছোট গল্প উপন্যাস লিখেছেন। আর তোমাদের পাঠ্য দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এই গল্পটা একটা গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে, যেটা 1988 সালে প্রকাশিত হয়েছিল, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার স্টোরিজ। এই ছোট গল্প সংকলনের মোট 30টি গল্প ছিল, আর দি নাইট ট্রেন অ্যাট দেওলি এটি 11তম গল্প। তাহলে বোঝা গেল তোমাদের কবি পরিচিতি আমি সংক্ষেপে একটু বললাম। এইবারে গল্পটা দেখো, গল্পটা খুব একটা সুন্দর রোমান্টিক, একটা ভালো লাগা, একটা ভালোবাসার গল্প। একটি কিশোরী বলি, তাদের ভালো লাগা, মুগ্ধতার গল্প। এখানে কথক তার নিজের নামেই, অর্থাৎ নিজেই উপস্থাপন করেছেন, নিজেই গল্পটা বলেছেন। তিনি বলেছেন হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, অর্থাৎ তিনি যখন কলেজে পড়তেন, তিনি নিজেই বলেছেন, নিজের কথাই বলেছেন, নিজের অনুভূতি প্রকাশ করেছেন গল্পের মধ্যে। গল্পটা আমি তোমাদের লাইন বাই লাইন পড়াবো, তখন ভালো করে বুঝে নিও। আজকে গল্পটা আমি তোমাদের গল্পের বিষয়টা একটু বলবো। এখানে দুটি প্রধান চরিত্র, একটা হচ্ছে কথক বা লেখক। তাহলে এখানে কথকের তখন বয়স ছিল 18 বছর। তিনি কলেজের ছাত্র ছিলেন এবং তখন থেকেই তিনি বলেছেন তার মন অন্তর খুব পরিষ্কার ছিল, ভালো ছিল। দয়া মায়া, স্নেহ প্রবণতা, ভালোবাসা খুব বেশি ছিল। তাই তিনি এখানে বলেছেন তিনি কলেজে পড়তেন, আর যখন গরমের ছুটি হতো তখন তিনি দেহরায় আসতেন তার ঠাকুমার বাড়িতে। দেখো গল্পটা কিন্তু সুন্দর করে বাংলা আগে বলে দেয়, গল্পটাকে বুঝে নাও, তাহলে যখন ইংরেজি পড়াবো লাইন বাই লাইন তখন আরও সুন্দর হয়ে যাবে বিষয়টা। ঠাকুমার বাড়িতে আসতেন গরমের ছুটিতে। তাহলে কলেজ যখন ছুটি হতো গরমে, তখন আসতেন কোথায়? দেহরায় আসতেন। দেহরা দেরাদুন। মে মাসের শুরুতে আবার কি হতো? মে মাসের শুরুতে তিনি রওনা হতেন, আর জুলাইয়ের শেষের দিকে আবার ফিরে আসতেন। এখানে যে স্টেশনের কথা বলা হয়েছে, দেওলি বলে একটা স্টেশনের কথা বলা হয়েছে, সেটা ছিল দেহরা থেকে 30 মাইল দূরে একটা ছোট স্টেশন। সেই স্টেশনটাকে নিয়েই কিন্তু গল্পটা, দেওলি স্টেশন, সেটা দেহরা থেকে ছিল 30 মাইল দূরে। স্টেশনটা ছিল ছোট, নির্জন। স্টেশনের পরেই কি হতো? লেখক বলেছেন তরাই এর জঙ্গলের সূত্রপাত হতো। তারপরে জঙ্গল, জনবসতি খুব ছিল না সেখানে, কমই ছিল আশেপাশে। আর তিনি গল্পের ভিতরে বলেছেন যে খুব বেশি লোক সেখানে উঠতো না বা নামতো না, এবং স্টেশনটা কেনই বা তৈরি হয়েছিল একথাও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু তিনি সেই স্টেশনের উপর দিয়ে যেত তার ট্রেন, তিনি যখন দেহরায় যেতেন ঠাকুমার বাড়িতে। আর কি বলেছেন, তিনি যখন ট্রেনে চাপতেন, সেই ট্রেন সকাল 5টার দিকে দেওলিতে পৌঁছাত। কটার সময়? 5টার দিকে। তখন স্টেশনে কি করতো? 5টা তখন ভোর ছিল, বিজলি বাতি আর তেলে লম্ফের আলো জ্বলত এবং ঘোলাটে হয়ে যেত বিষয়টা। ভোরের তখন আবছা আলোয় দূরের যে জঙ্গল শুরু হয়েছে
সেটাও দেখা যেত। তাহলে বুঝতে পারছো যে কথক যখন আসতেন, তখন দেওলিতে যখন আসতো তখন 5টা বাজতো ভোর, সবকিছু ঘোলাটে আবছা হতো, বিজলি বাতি আর তেলে লম্ফের আলো, একথা তিনি বলেছেন। আর দূর থেকে সেই জঙ্গলটাও দেখা যেত। আর দেওলি যে স্টেশন, প্রথমেই বলেছি, স্টেশন বা প্ল্যাটফর্মটা ছিল নির্জন। শুধু স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল আর একটা ওয়েটিং রুম। আর কি ছিল? প্ল্যাটফর্মের উপরে ছিল একটা চায়ের দোকান, একজন ফলওয়ালা বসতো আর কয়েকটা বেয়ারিশ কুকুর প্ল্যাটফর্মে যেমন ঘুরে বেড়ায়। আর বেশি কিছু ছিল না। তাহলে একদমই নির্জন। চায়ের দোকান ছিল একটা নামমাত্র, কুকুর ঘোরাঘুরি করতো প্ল্যাটফর্মের উপর দিয়ে, একজন ফল বিক্রেতা ছিল আর চায়ের দোকান। এই ছিল সম্বল প্ল্যাটফর্মে। কিন্তু দেখো, কথক বলেছেন যে ওই প্ল্যাটফর্মে ট্রেনটা কিন্তু 10 মিনিট দাঁড়াতো। তাহলে দেওলিতে ট্রেন থামতো কতক্ষণ? 10 মিনিট। কিন্তু কেন থামতো লেখক বা কথক বুঝতে পারতেন না কেন থামতো। এমন কিছু লোক উঠতো না, লোক নামতো না, প্ল্যাটফর্মে কোনো কুলিও থাকতো না, লোক নামতো না, উঠতো না, কুলি থেকে কি করবে? কুলিও থাকতো না, মাল বওয়ার প্রয়োজন পড়তো না। কিন্তু ট্রেনটা ওখানে পাক্কা 10 মিনিট থামতো। কতক্ষণ? 10 মিনিট থামতো। তারপরে কি হতো? একটা ঘন্টা বাজতো ট্রেন ছাড়ার আগে। সিগন্যাল গার্ড কি করতো? হুইসেল বাজাতো। তারপরে ট্রেনটা যখন চলে যেত, আবার দেওলি সেই জায়গায় পৌঁছে যেত, একটা নির্জনতার অন্ধকারে। সবাই ভুলে যেত, ভুলে যাওয়া একটা স্টেশন, কথক বলেছেন। মাঝে মাঝে কথক ভাবতেন যে নির্জন স্টেশন, এর বাইরে আশেপাশে কি হয়, কি আছে, কি থাকে, এই ভেবে তার লোকজন খুব একটা নেই, ওঠে না, ট্রেন 10 মিনিট থামে। কিন্তু তার কৌতূহল হতো এই নির্জন প্ল্যাটফর্মটার জন্য, তার কৌতূহল থাকতো। তাই একদিন তিনি ভাবলেন যে যখন তিনি যাতায়াতের পথে তিনি একদিন এই প্ল্যাটফর্মে নামবেন, নেমে দেখবেন কি আছে, এখানে তিনি কাটাবেন, একদিন ঘুরবেন, প্ল্যাটফর্মটাকে দেখবেন। কারণ কি? তিনি বলেছেন যে দেওলি শহরটাকে, দেওলি প্ল্যাটফর্মটাকে খুশি করার জন্য, তার নির্জনতা কাটানোর জন্যে। কত বলছেন কি, আমি তখন 18 বছরে, তখন বলেছেন, তিনি নিজে বলেছেন 18 বছর বয়স তখন। ঠাকুমার কাছে যাচ্ছিলেন। প্রথমে বলেছি আমি, ঠাকুমার বাড়িতে যেতেন, গরমের ছুটিতে বেড়াতে যাচ্ছিলেন। তার রাতের ট্রেনটা দেওলিতে থামলো। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখো, তিনি দেখলেন একটা মেয়ে কিছু ঝুড়ি মাথায় নিয়ে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে এলো। একটা মেয়ে ঝুড়ি মাথায় নিয়ে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে এলো, কারণ সে ঝুড়ি বিক্রি করছিল। আর তিনি বলেছেন এটা একটা ঠান্ডার সকাল, তাই মেয়েটার কাঁধে একটা শাল ছিল, আড়াআড়ি করে ফেলা ছিল। সে ছিল খালি পায়ে, জামা কাপড়গুলোও ছিল পুরনো। কিন্তু সে একদম স্বচ্ছন্দে, কোনো সংকোচ ছাড়াই সে কিন্তু হাঁটছিল, এবং সে ছিল তরুণী, অল্প বয়সী মেয়ে।
কথক যে জানালার ধারে বসেছিলেন ট্রেনের মধ্যে, সে সেখানে এলো। আসার পরে কথক বলছেন, আমি তার দিকে নিবিষ্টভাবে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। কিন্তু সেটা সে বুঝতে পেরেছিল। বুঝতে পারার পরেও সেও ধরা দিচ্ছিল না যে আমি তার দিকে একভাবে তাকিয়ে আছি। সেও না বোঝার ভান করেই ছিল। কিন্তু তাকে প্রথম দেখায় অন্যরকম মুগ্ধতা একটা কাজ করলো। কার মধ্যে? কথকের মধ্যে। কারণ তার সেই চকচকে কালো চুল, ঘন কালো অস্থির চোখ। কি বলেছেন? কথক বলছেন অস্থির চোখ, অর্থাৎ চোখের অদ্ভুত মায়া, অদ্ভুত সেই চোখের চাহনি, ঘন কালো চোখ আটকে গেছিল। কথকের মন, চোখ, সমস্ত কিছু আটকে গেছিল তার সেই আকর্ষণে। গায়ের রং ছিল তার হালকা, আর সেই চোখগুলো, সেই সন্ধানী চোখ, সেগুলোর সঙ্গেই চোখাচোখি হচ্ছিল কথকের এবং সেই কিশোরী মেয়েটির। তাহলে কথক যখন নিবিষ্টভাবে একদৃষ্টিতে দেখছিলেন মেয়েটিকে, মেয়েটিও কিছুটা অবাক হয়েছিল। কারণ সে ছিল কি এক ঝুড়ি বিক্রেতা। সামান্য ঝুড়ি বিক্রি করে তার জীবিকা নির্বাহ হয়। আর কথক ছিলেন কলেজে পড়া এক ছাত্র, এবং সেই এক যুবক, শিক্ষিত অপরিচিত যুবক যে তাকে দেখছে বা তার প্রতি মুগ্ধ হয়েছে, এটা ভেবে সেও কিন্তু অবাক হয়েছিল। মেয়েটি সেও এক দৃষ্টিতে তাকিয়েছিল, সে দেখছিল। ফলে কি হলো, এই মুগ্ধতা কাটিয়ে উঠতে তাদের কিছুটা সময় লাগলো। কেউ কোনো কথাই বলতে পারল না। কিন্তু তারপরে সে সরে গেল। তখন কথক বলছেন যে তিনি তার সিটটা ছাড়লেন, ছেড়ে কামরার দরজার দিকে গেলেন এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকলেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে যে চায়ের দোকান আছে, আগে বলেছি আমি, এই প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান ছিল, সেখানে তিনি হেঁটে গেলেন। চা বলতে কি, দেখো বলছে একটা উনুনের উপর একটা কেটলি ছিল। আর দোকানদার কি করতো, প্ল্যাটফর্মে তো লোকজন খুব একটা ছিল না, আসতো না। দোকানদার কি করতো, সেই চা নিয়ে গিয়ে কি করতো, সবাইকে ট্রেনের ভিতরে পরিবেশন করতো। আর সে পরিবেশন করতে গেছিল। কথক যখন দোকানে এসে দাঁড়ালো, তখন মেয়েটি কি করলো, তার পিছু পিছু এসেও মেয়েটি দাঁড়ালো। দাঁড়িয়ে কি বলছে, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও? দেখো তো সুন্দরভাবে বলছে, দেখো স্বাভাবিক সাবলীল ভাবে, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও? বলছি ঝুড়িগুলো কিন্তু খুব শক্তপোক্ত, সব থেকে ভালো বেত দিয়ে তৈরি করা। কত কি বলছে, বলছে না আমি ঝুড়ি কিনবো না, আমার তো ঝুড়ি চাই না, ঝুড়ি লাগবে না। সত্যি কত ঝুড়ি নিয়ে কি করবে, কলেজ ছাত্র, সে ঝুড়ি নিয়ে কি করবে? ঠাকুমার বাড়িতে বেড়াতে যাচ্ছিল গরমের ছুটিতে। কিন্তু যখন সে তার সম্বিত ফিরল, কার? কথকের যখন সম্বিত ফিরল, ভাবলো তাকে খুশি করার জন্য তো নেওয়া যায়। বুঝতে পারছো? বলছে তাকে খুশি করা, মনে মনে ভাবলো হ্যাঁ সত্যিই তো, এই ভালো লাগা, এই মুগ্ধতা, সেটা বাড়ানোর জন্য বা তাকে খুশি করার জন্য এটা তো নেওয়া যায়। তখন কি বললো কথক, ঠিক আছে একটা দাও। তখন কি করলো কথক, উপরে একটা ঝুড়ি নিল এবং সাবধানে, যেন তার হাতে স্পর্শ না লাগে, অর্থাৎ সে যেন খারাপ না ভাবে, তার বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য এমনভাবে সে নিল। তারপর যখন সে কিছু বলতে যাবে, তখন গার্ড সিটি বাজালো, ওই যে 10 মিনিট হয়ে গেছে। তখন মেয়েটি কিছু বলতে চাইলো, কিন্তু সেই যে ঘন্টার শব্দ, ইঞ্জিনের শব্দ, সব কিছু মিলেমিশে আর কথকের কান পর্যন্ত সে কথাগুলো পৌঁছালো না।
এবং ছুটে গিয়ে তাকে কামরায় উঠতে হলো এবং চলতে লাগলো। কামরাটা কাঁপতে কাঁপতে, ঝাঁকুনি খেতে খেতে চলতে লাগলো। প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলে যাচ্ছে। কতক কিন্তু নিবিষ্ট চিত্তে একইভাবে মেয়েটিকে দেখছে। সেই মুগ্ধতার কিন্তু শেষ নেই। প্ল্যাটফর্মে লোকজন ছিল না, একা ছিল, একা সে অনড়। মেয়েটিও কিন্তু অন্তর দিয়ে অনুভব করছিল, সে বুঝতে পারছিল তার মনের অবস্থা, মনের ভিতরে কি হচ্ছে। সেও তাকিয়েছিল আর হাসছিল। আমি কতক বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত তাকে দেখলাম, ততক্ষণ পর্যন্ত তার দিকে নজর ফেরালাম না, যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল বক্স সেটা সামনে এলো, বাধা হয়ে না দাঁড়ালো। আর তারপর জঙ্গল কি করলো, স্টেশনটাকে আড়াল করে দিল। আমি তখনও তাকে দেখতে পাচ্ছিলাম, তখনও তাকে দেখার চেষ্টা করলাম, দেখতে পাচ্ছিলাম সে দাঁড়িয়ে আছে আমার দিকে। তাহলে প্রথম দর্শনে, প্রথম দেখায় যে মুগ্ধতা, প্রথম দেখায় যে ভালোবাসা উভয়ের মধ্যে, সে কথাটাই কিন্তু কত সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। কথক তারপর কি বলছেন দেখো, বলছে বাকি রাস্তাটা ওই যে কত মাইল দূরে ছিল, 30। তাহলে দূরত্ব কত ছিল, 30 মাইল। তাহলে এই পথটা বলছে আমি জেগে বসেছিলাম। কত বলছেন, আমি জেগে বসেছিলাম। মেয়েটার মুখ আর ওর কালো চাপা দিক দিক করে জ্বলা আছে চোখ দুটো আমার থেকে আমি সরাতেই পাচ্ছিলাম না। বলছে শুধু তার মেয়েটির কথাই মনে পড়ছিল, তার সেই চোখ, সে অদ্ভুত মায়াময় চোখটা আমার চোখের সামনে ভাসছিল। আমি জেগেই বসেছিলাম। কিন্তু পরে তিনি বলছেন যে যখন আমি দেহরায় পৌঁছালাম, তখন বিভিন্ন ঘটনা, সেখানে ঠাকুমার বাড়ি গেলাম এবং অন্যান্য ঘটনার মিশ্রণে ঘটনাটা কিছুটা আবছা হয়ে গেল। কারণ আমার বলছে অন্যান্য বিষয় ছিল, সেখানে অনেক কিছু দেখার আনন্দের বিষয় ছিল, বোঝার। কিন্তু 2 মাস পরে যখন বলছে আমি আবার ফিরছিলাম, ট্রেন যখন আবার স্টেশনে ঢুকলো, তখন কিন্তু কথকের মনে আবার সেই অনুভূতি জেগে উঠল। বলছে আমি আবার প্ল্যাটফর্মময় তাকে দেখতে লাগলাম। বাইরে তাকিয়ে তাকেই খুঁজছিলাম, মেয়েটিকে খুঁজছিলাম বাইরে তাকিয়ে। আর সত্যি তাকে দেখতে পেলাম। কথক বলছেন দেখতে পেলাম। সে অপ্রত্যাশিতভাবে বলছে আমি ভাবিনি 2 মাস পরে এসে আবার এই সময়ে মেয়েটিকে দেখতে পাবো। সেও কি আমার প্রতীক্ষা ছিল? সেও কি আমাকে খুঁজছে? সেও কি আমাকে খোঁজে রোজ এসে? এই ভাবনা অনেকটা রোমাঞ্চকর অনুভব বা অনুভূতি সৃষ্টি করলো কথকে। বলছে আমি পাদানি থেকে লাফিয়ে নামলাম, তারপরে হাত নাড়লাম। মেয়েটিও দেখলো, দেখে হাসলো। মেয়েটিকে দেখলো, দেখে হাসলো। সেও চিনতে পেরেছে, বুঝতে পেরেছে। ও খুশি হলো, মেয়েটি খুশি হলো যে কথক তাকে মনে রেখেছে। সামান্য এক ঝুড়ি বিক্রেতা তাকে মনে রেখেছে। এটাই তো অনুভূতি, এটাই ভালোবাসা। হ্যাঁ, এটাই অন্তর দিয়ে অনুভব করার বিষয়। মনে রেখেছে। বলছে আমি খুব খুশি হলাম। কে? কথক বলছেন ও আমাকে মনে রেখেছে। তাহলে দুজনে খুশি হলো এবং খুব আনন্দ হলো যে পুরনো বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হলে যেমন আনন্দ হয়, ঠিক তেমনটা আনন্দ হলো। কথকে দেখে কি করলো, ঝুড়ি বিক্রি করতে আগে যেমন এই প্রান্ত থেকে ওই প্রান্ত টেনে কামরায় ঘুরে বেড়াতো প্ল্যাটফর্ম ধরে, সেটা আর করলো না। শুধু চায়ের দোকানে চলে গেল।
আর তার সেই কালো কালো সুন্দর চোখ দুটো আলোয় ভরে গেল। আবার কিছুক্ষণ দুজনায় মুগ্ধতায় দুজনায় চুপ, কারো কোনো কথা বার হলো না, কেউ কথা বলতে পারলো না। কত বলছেন, আমার মনে হলো ওকে ট্রেনে তুলে নিই, আমার সঙ্গে নিয়ে যায়, ওকে ট্রেনে তুলে নিই, আমার সঙ্গে নিয়ে যায়। কারণ এই নির্জন দেউলিয়া স্টেশনের মধ্যে মেয়েটা মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর একটা মেয়ে হারিয়ে যাচ্ছে, আমি আমার সঙ্গে ওকে নিয়ে যাই। বলছে আমি তখন ঝুড়িগুলো ওর হাত থেকে নিলাম, মাটিতে নামিয়ে রাখলাম, আর সে তার হাতটা বাড়ালো ওগুলোর একটার জন্য ওর থেকে। আমি তখন হাতটা তার ধরে ফেললাম, বলছে সাহস করে তার হাতটা ধরলাম আর বললাম কি আমাকে দিল্লি যেতে হবে। ও মাথা নাড়লো, বলছে আমাকে তো কোথাও যেতে হবে না, আমি তো এখানেই থাকবো। আবার গার্ড কি করলো, সিটি বাজিয়ে দিল। বলছে এতটাই রাগ হলো গার্ডের উপরে, এটা না করলেই পারতো। অর্থাৎ শেষ পর্যন্ত শেষ কথা, শেষ পরিণতি কিছুই হলো না। গার্ড তার হুইসেল বাজিয়ে দিল, বাঁশি বাজিয়ে দিল। কত কি বলেন, আমি আবার আসবো, তুমি এখানেই থাকবে। ভাবো, বলছি আমি আবার আসবো, তুমি এখানে থেকো, তুমি এখানে থাকবে, আমি আবার আসবো। ভিতরে কি হচ্ছিল, আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যাব সঙ্গে করে। সে মেয়েটি মাথা নাড়ল। আবার ঘন্টা ঢং ঢং করে বেজে গেল, ট্রেনটা এগোতে শুরু করলো। তখন কত বলছেন, হাতটা তো কি ধরা ছিল, হাতটা হাঁচকে টান মেরে ছাড়িয়ে নিয়ে তিনি ছুটতে শুরু করলেন চলন্ত ট্রেন ধরার জন্যে। কারণ ওর সব জায়গায় ট্রেন তো খুব দূরবর্তী, অনেক দেরিতে চলে, ট্রেন ছেড়ে দিলে তো ফিরতে পারবেন না। বলছি এবারে তার অনুভূতিটা, তার স্পর্শের অনুভূতি, তার সেই মায়াবী চোখের অনুভূতি, তার সরলতার অনুভূতি, সেই নিষ্পাপ সরল একটা মেয়ে ঝুড়ি বিক্রেতা, তার সেই ভালোবাসার অনুভূতি, সেটা আমি ভুলতে পারলাম না। কত বলছেন, সেটা ভুলতে পারলাম না। তাই যাত্রার বাকি পত্র কি করলেন, বলছে আমি সঙ্গে নিয়ে চললাম তাকে, সেই অনুভূতি, তার সেই অনুভূতি আমার সঙ্গে থাকলো এবং গোটা বছর থাকলো, গোটা বছর জীবন্ত থাকলো, সেটা ভুললাম না। বলছেন কলেজের টার্ম যখন শেষ হলো, সব তাড়াতাড়ি গোজগাজ করে ফেললাম দেহরায় যাওয়ার জন্য। আর যখন আমার ঠাকুমাকে জানালাম যে আমি আসছি তাড়াতাড়ি, তিনি খুশি হলেন, ভাবলেন এতটা আগ্রহ ঠাকুমার কাছে আসার জন্যে, কিন্তু কথকের তো আগ্রহ ছিল অন্য কিছু। তিনি তো সেই মেয়েটিকে সেই দেউলিতে দেখার জন্য তার মন উতালা হয়েছিল, তাই তিনি আর দেরি করলেন না। ট্রেনটা দেউলিতে ঢুকছে। কতক বলছেন আমি নার্ভাস, আমি উদ্বিগ্ন, ভাবছি মেয়েটিকে কি বলবো, আমি কি করব, আমি কি তাকে আমার অনুভূতির কথা বলবো, আমার ভালোবাসার কথা কি বলবো, তার প্রতি আমি কি দুর্বল সেটা কি বলবো, না কি করব, আমি কি বলবো, কি করব, এইসব বিভিন্ন কথা তিনি ভেবে নার্ভাস হচ্ছিলেন, উদ্বিগ্ন হচ্ছিলেন। কিন্তু এটা ছিলেন যে কিছু একটা করব, আমি কিছু একটা বলবো। কত ভাবলেন কিছু একটা করব বা কিছু একটা বলবো, আমি দাঁড়িয়ে থাকবো না। দিল্লিতে ট্রেনটা এলো, প্ল্যাটফর্ম এদিক থেকে ওদিক দেখতে থাকলেন কথক, কিন্তু তাকে আর দেখা গেল না, মেয়েটিকে আর দেখা গেল না। কথক কি করলেন, দরজাটা খুললেন, যেহেতু 10 মিনিট দাঁড়ায় কিন্তু দেউলিতে, পাদানি থেকে নিচে লাফিয়ে নামলেন, গভীরভাবে হতাশ হলেন। একটা অমঙ্গল, একটা বিষণ্ণতা তাকে গ্রাস করলো। মেয়েটিকে দেখা গেল না। স্টেশন মাস্টারের কাছে ছুটে গেলেন, গিয়ে বললেন যে আপনি কি সেই মেয়েটিকে চেনেন যে এখানে ঝুড়ি বিক্রি করতো? স্টেশন মাস্টার কি বলছে, আমি চিনি না। বলল স্টেশন মাস্টার, আর তুমি যদি না পেছনে পড়ে থাকতে যাও বরং ট্রেনে, বলছে তুমি যদি এখানে পড়ে না থাকতে যাও তুমি ট্রেনে উঠে যাও, এটা ঝুড়ি বিক্রেতা খোঁজ করছো।
বলছে আমি প্ল্যাটফর্মে এদিক ওদিক পাইচারি করতে থাকলাম। কত কি বলছেন, এদিক ওদিক সমস্ত দিকে স্টেশন ইয়ার্ডে রেলিংয়ের উপর দিয়ে দেখলাম, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। একটা আম গাছ, একটা আর জঙ্গলের মধ্যে দেওয়া সেই ধুলি ধূসর রাস্তা, তাছাড়া আর কিছুই দেখতে পেলাম না। ছুটতে থাকলাম পাগলের মতো। শেষ পর্যন্ত ট্রেন ছেড়ে দিল এবং শেষে বলছে আমাকে ঝাঁপাতে হলো ট্রেনটার জন্য। ট্রেনটা গতি বাড়িয়ে ছুটতে লাগলো, আমি গভীরভাবে বসে থাকলাম সে মেয়েটির জন্য। বলছি মেয়েটিকে তো আমি দু একবার দেখেছি, দু একবার কথা বলেছি মাত্র, তার ব্যাপারে কিছুই জানি না। কিন্তু তার জন্য কেন এই স্নেহ, কেন এই ভালোবাসা, কেন এই টান, এটা তো আমি বুঝি না। আর তাকে খুঁজে পাওয়ার জন্য আমি বা কি করতে পারবো? কিন্তু বলছেন কথক আমি গেলাম ঠিকই ঠাকুমার বাড়ি, কিন্তু 2 সপ্তাহের মধ্যে আবার রওনার কথা বললাম। ঠাকুমা খুশি হলেন, সন্তুষ্ট হলেন না, কিন্তু আমি তো আবার ফেরার সময় তাকেই খোঁজার জন্য আসছিলাম, যদি পাই। কারণ কতক ভেবেছিলেন আবার স্টেশনে গিয়ে আবার স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করবেন। গিয়ে দেখলেন একটা নতুন স্টেশন মাস্টার, তাকে জিজ্ঞাসা করে কিছুই পাওয়া গেল না। তখন তিনি চায়ের মালিককে খুঁজলেন। চায়ের যে দোকানদার, তার মালিক বলছে একটা নির্জীব লোক, খুব একটা খবর কিছু রাখে না। সে বলছে আমি ঝুড়িওয়ালি মেয়েটির ব্যাপারে কিছুই জানি না। কি বলেছিল? হ্যাঁ ওইরকম একটা মেয়ে ছিল এখানে, মনে আছে, কিন্তু সে তো আসা বন্ধ করে দিয়েছে। মানে একটা সাধারণ ব্যাপার। কথকের কাছে যেটা অনুভূতি, যেটা ভালোবাসা, যেটা টান, যেটা আবেগ, সেটা তো চা বিক্রেতা, চাওয়ালার কাছে কিছুই ছিল না। সে বলে হ্যাঁ আসতো। কি বলো, কেন বলুন তো, কি জানতে চাইছেন, কি হয়েছে ওর? ও না, যখন চাওয়ালা কি বললো যে আসা বন্ধ করে দিয়ে, তখন কথক বললেন কেন, কি হয়েছে ওর, আপনি কি জানেন কিছু? চাওয়ালা কি বললো, আমি কি করে জানবো? লোকটা কি বললো, আমি কি করে জানবো? সে তো আমার কেউ না, একজন ঝুড়িওয়ালি, ঝুড়ি বেচে চলে যায়, আমি তো আর এর বেশি কিছু জানি না, দেখেছি। আবার ট্রেনের জন্য ছুটতে হলো কথককে। তারপর দেওয়ালি প্ল্যাটফর্মটা আস্তে আস্তে মিলিয়ে গেল। কথক ঠিক করলেন একদিন দেওয়ালি প্ল্যাটফর্মে নামবেন, নেমে সারাটা দিন কাটাবেন শহরে, খোঁজ খবর নিতে হবে এবং খুঁজে বার করতে হবে তার মন, তার হৃদয় যে চুরি করেছে, তার কালো সেই চঞ্চল চোখ দুটো, তাকে খুঁজে বার করতে হবে। কেন সে এলো না, কেন এলো না? কিন্তু এই ভাবনা দিয়ে তিনি কি করলেন, কলেজের শেষ টার্মটা জুড়ে নিজেকে সান্ত্বনা দিলেন। আবার যখন গরম পড়লো আবার দেহরায় গেলেন। আবার সকালের সেই প্রথম প্রহরে ট্রেনটা দেওয়ালি স্টেশনে যখন ঢুকলো, আবার তিনি মেয়েটাকে খুঁজলেন, কিন্তু কোনো চিহ্ন পেলেন না। কিন্তু আশা নিয়ে এসেছিলেন। কিন্তু কি হলো, দেওয়ালিতে তার নামা হলো না, আর মেয়েটিকে খোঁজাও হলো না। তিনি ভাবলেন যে নামলে যদি তিনি না পান, অনেক কিছু ঘটতে পারে, তার মন আরো ভেঙে যেতে পারে। তিনি বলেছেন এটি যদি গল্প বা সিনেমায় হতো তাহলে নিশ্চয়ই একটা সমাধান হতো, মানানসই একটা পরিণতি হতো। কিন্তু কথা বলেছেন আমি ভয় পাচ্ছিলাম মেয়েটির কি হয়েছে এটা ভেবে, বা কি হতে পারে। সে হয়তো দেওয়ালিতে ছিল না, বা তার বিয়ে হয়েছে, বা সে অসুস্থ হয়ে পড়েছিল। বিভিন্ন কথা ভেবে আর নামা হলো না, তার আর খোঁজ করা হলো না। তাহলে এই মুগ্ধতাই, ভালো লাগা, এই ভালোবাসা অপূর্ণ থেকে গেল। যে মন চুরি করেছিল কথকের, তাকে আর খুঁজে বার করা হলো না। বলছে এরপরে আরো বহুবার দেওয়ালির উপর দিয়ে যাতায়াত করেছি, জানলা দিয়ে বারবার তাকিয়ে দেখেছি এবং মনে হয়েছে সেই মুখ, সেই নিষ্পাপ মুখ, সেই কালো চোখের অপরূপা মনোমুগ্ধকর সেই কিশোরী মেয়েটির কথা
এবং মনে হচ্ছে ওখানে নেমে যাওয়ার কথাও মনে হচ্ছে, নেমে গিয়ে খোঁজার কথা মনে হচ্ছে, দেওয়ালিতে কি হয় দেওয়ালগুলোর পিছনে স্টেশনে দেখার জন্যে। এবং তিনি আশা করেছিলেন, জানলা দিয়ে সে নির্জন প্ল্যাটফর্মে দেখছিলেন, আর বারবারই ভাবতেন যে সেই ঝুড়িওয়ালি মেয়েটির কথা। কিন্তু তিনি বলেছেন, আমি কোনোদিন নামিনি হয়তো প্ল্যাটফর্মে, কিন্তু প্রত্যেকবারই যখন যাতায়াত করেছি, ঘন ঘন যাতায়াত করেছি, ঘন ঘন যদি তার দেখা পাই, কিন্তু দেখা হয়নি। এবং তারপরে কি হচ্ছে আমরাও জানি না, কারণ গল্পটা এখানেই সমাপ্ত হয়েছে। একটা মুগ্ধতা, একটা ভালো লাগা, একটা অসমাপ্ত একটা ভালোবাসার একটা ঘটনা, একটা কাহিনী, মন চুরি করার একটা ঘটনা, প্রথম দর্শনেই ভালো লাগার একটা সুন্দর গল্প আমাদের উপস্থাপন করেছেন রাস্কিন বন্ড। গল্পটা আমি তোমাদের পড়ে শোনালাম, পুরো গল্পটা বুঝিয়ে দিলাম। এরপরে নেক্সট যে পার্টগুলো আনবো, লাইন বাই লাইন মানে করে তোমাদের বলে দেবো, লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ডের মানে সহ। আর তোমরা স্ট্রং রুটস আমি বুঝিয়ে তোমাদের করেছিলাম, ইউটিউবে তোমাদের ছাড়া রয়েছে ভিডিওটা, ওইটা দেখে নিও। ওটা কিভাবে বোঝানো হয়েছে একটু অন্যভাবে, অন্য স্টাইলে আমি বুঝিয়েছি, দেখে নেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও। আবার বলছি, সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে তোমাদের সবার আগে ভিডিওটা পৌঁছে যায়। আর লাইক করো, কমেন্ট করো, যাতে এই ধরনের ভিডিও তোমাদের জন্য আমি উপস্থাপন করতে পারি, আনতে পারি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোভাবে প্রস্তুতি নাও, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি।